এই মেয়েটাও আমাকে ছাড়া থাকে না, জানে মা অসুস্থ, তারপরেও এমন করা লাগবে তার? রুয়াত ভ্রু কুচকে চাইল বোনের দিকে। এমন করছো কেন? বাচ্চা মানুষ বুঝে না এসব। জাফরিকে ইনিমা কোলে নিল। বাচ্চাটা একদম চুপ হয়ে আছে। মায়ের রাগকে বরাবরের মতো খুব ভয় পায়। রুয়াতের কথায় ইনিমা তাকালো তার দিকে। রুয়াত আবারও বলে, বাসায় যাবে কখন? সন্ধ্যা হতে বেশি দেরি নেই, আর সন্ধ্যা করে গেলে মা বকবে তোমায়। ইনিমা মাথা নাড়ায়। হ্যাঁ যাব, মাকে বলে নেই। মায়া চৌধুরী এসে উপস্থিত হলেন ইনিমার রুমে। রুয়াতকে দেখেই মায়া চৌধুরী হাসি দিলেন। প্রতি উত্তরে রুয়াতও হাসল। ইনিমা বিছানা থেকে সরে জায়গা করে দিল মায়া চৌধুরীকে বসার জন্য। ইনিমা স্বাভাবিক স্বরে বলল, মা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, আর সন্ধ্যা হয়ে গেলে মা বকবে। মায়া চৌধুরীর হাস্য উজ্জ্বল মুখটা মুহূর্তেই উধাও হয়ে গেল। তুমি এখন আর বাসায় থাকো না। কেমন খালি খালি লাগে সব। কবে যে দুই বোন একেবারের জন্য আমার বাসায় আসবে, আমি শুধু সে কথাই ভাবি সারাক্ষণ। আচ্ছা, তোমরা তৈরি হয়ে থাকো, আর আমাকে বলে দিও আসতে। মাথা নাড়াই ইনিমা। মায়া চৌধুরী চলে গেলেন। রুয়াত শুধু কোনো মতে ওড়না পেঁচিয়ে নিল। এখন আবার হিজাব বাঁধতে বিরক্ত লাগবে তার। ইনিমা তার আলমারি থেকে কিছু ড্রেস নিল। এই বাড়িতেও আলমারি আছে, কিন্তু যেহেতু সে অনেক দিন থাকবে, আবার মাঝে মাঝে হসপিটালে চেক আপ করাতে যাবে, তাই সে অনেকগুলো ড্রেস নিয়ে নিল। প্রায় একটা বড় ব্যাগ নিয়েছে। রুয়াত বেডে বসে পা নাড়াচাড়া করছে। জাফরি পায়ের উপর পা তুলে তার মায়ের কাণ্ড দেখে যাচ্ছে। মায়া চৌধুরী আরহামকে ডেকে আনলো। আরহাম কোমরে হাত দিয়ে ইনিমাকে দেখে যাচ্ছে। তার বউটা চলে যাবে ভেবেই মন খারাপ হচ্ছে। এই বাসায় গিয়ে ইনিমাকে দেখে আসতে পারবে, কিন্তু তার কাজের এত চাপ থাকে, খুব কম সময়েই যেতে পারবে ওখানে। আরহাম বাবা, তুই ওদের দিয়ে আয় বিকেলে থাকতে থাকতে। ইনিমা তো অসুস্থ, তাই তাড়াতাড়ি দিয়ে আসাই ভালো। মায়া চৌধুরীর কথায় আরহাম তাকাই তার দিকে। ইনিমাও ওড়না পেঁচিয়ে নিল। আরহাম স্বাভাবিক স্বরে বলে, ঠিক আছে। আচ্ছা, তোরা বের হয়ে নিচে আয়, আমি রুয়াতকে নিয়ে আয়াজের কাছে নিচে যাচ্ছি। মায়া চৌধুরী রুয়াত আর জাফরিকে নিয়ে নিচে চলে গেল। এরিমা ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে নিল। আরহাম এখনও তার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন নেই। ইনিমা আরহামের সামনে এসে দাঁড়ায়। আরহামের দুপাশে হাত রেখে হাত সরিয়ে দেয়। চলো নিচে যাই। আরহাম ইনিমার হাত ধরে টেনে এনে তার সাথে একদম মিশিয়ে নিল। এনিমা দুহাতে আঁকড়ে ধরেছে আরহামকে। আরহাম একটু নিচু স্বরে বলল, তুমি চলে যাবে ভালো লাগছে না গো। তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? এনিমা ভ্রু কুঁচকে ফেলে। হঠাৎ আরহামের এরূপ ভালোবাসা ঠিক হজম করতে পারছে না। আজ এত ভালোবাসা দেখাচ্ছ যে? আরহামের মুখটা ছোট হয়ে যায়। আবার তৎক্ষণাৎ হেসে ইনিমার গালে মৃদু কামড় দিয়ে থাকে। না ভালোবাসলে তোমার এক মেয়ে হয়েছে কিভাবে, আবার আরেকজন আসছে কিভাবে বলো? ইনিমা তার গাল ধরে দাঁড়ায়। একটু রাগীস্বরে বলে, বুড়ো হয়েছো, তারপরও এসব কথার কমলো না। নির্লজ্জ পুরুষ মানুষ কোথাকার। আরহাম একটু উচ্চস্বরে হাসে। ইনিমার কপালে তার অধর ছুঁয়ে দেয়। ইনিমা ভাইরোজের জন্য বরাবরের মতো আরহাম তাইম চৌধুরী নির্লজ্জ পুরুষ। বেডে থাকা ব্যাগ আরহাম হাতে নিল। এনিমার হাত ধরে বেরিয়ে গেল রুম থেকে। মায়া চৌধুরী রুয়াতকে বসালো আয়াজের পাশে। তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি। যারা যারা আয়াজকে দেখতে এসেছিল সবাই চলে গিয়েছে। ফজলুল চৌধুরী বাসায় না থাকার কারণে আয়াজ একাই বসেছিল নিচে। জাফরি আয়াজ আর রুয়াতের মাঝে যে জায়গাটা ছিল ওখানে বসে পড়ল। আয়াজ তার দিকে তাকানো মাত্রই একটা মুচকি হাসি দিল। মায়া চৌধুরী আয়াজের আর এক পাশে এসে বসে। রুচাদের পরীক্ষার মাঝখানে দিয়ে আর একটা দিন বাকি। আমি ওর প্রথম পরীক্ষার দিন যাব ওদের বাসায়। তুই শুধু আরহামকে বলিস আমাকে যেন দিয়ে আসে। আয়াজ পরপর মাথা নাড়াচ্ছে। রুয়াত আয়াজকে দেখে হাসছে। মায়া চৌধুরী আয়াজের হাত ধরে বলল, তুই যাবি না? আর তুই তো অসুস্থ, এখন যাবি কিভাবে? আয়াজ রুয়াতের দিকে না তাকিয়ে উত্তর দেয়, যাওয়ার কথা পরে, সেটা তো আমি নিজে থেকেই যেতে পারি। তোমার হবু ছোট বৌমা যদি বলে তাহলে যাব, অসুস্থ থাকার পরেও যাব। মায়া চৌধুরী তাকায় রুয়াতের দিকে। রুয়াত ঘাবড়ে যায়। সে এখন কি বলবে?
মাথায় আসছে না। এই এমপি সাহেব শুধু তাকে লজ্জায় ফেলে দেয়। এমন মুহূর্তে আরহাম আর ইনিমা আসে। রোয়াত উঠে দাঁড়ায় তাদের দেখে। আয়াজ একবার রোয়াতের দিকে তাকালেও পরক্ষণে ইনিমা আর আরহামের দিকে নজর দেয়। জাফরি তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। আরহাম তার একমাত্র রাজকন্যাকে দেখে কোলে নেয়। ইনিমা মায়া চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ালো। ইনিমা আয়াজের উদ্দেশ্যে বলে, ঠিক মতো চলবেন দেবর সাহেব। আয়াজ হাসে ইনিমার কথায়। জি, আপনিও। মায়া চৌধুরী এসে ইনিমার কাঁধে হাত রাখে। শোনো বৌমা, নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া সঠিক সময়ে করো। আর শোনো, তুমি এখন অসুস্থ, তাই জাফরির সাথে খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করো না। নিজের ভালো থাকাটা আগে ভেবো, সুন্দর মতো চলো। মা সবসময় দোয়া করি তোমার জন্য। ইনিমা হাসে মায়া চৌধুরীর কথায়। বিয়ের 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু কখনো মায়া চৌধুরী তার সাথে উচ্চস্বরে কথা বলেনি। প্রথম প্রথম তার কাজ করতে অসুবিধে হলে তিনিই সব সামলে নিতেন। যেভাবে একজন মা তার সন্তানকে স্নেহ করে, ঠিক একইভাবে মায়া চৌধুরী ইনিমাকে প্রতিনিয়ত তার সন্তানের মতো স্নেহ করে। চোখে বিন্দু বিন্দু পানি এসে জমা হয়। পানি গড়িয়ে পড়ার আগে আঙ্গুল দিয়ে মুছে ফেলে। ইনিমা আর আরহাম বের হয়ে আসে বাসা থেকে। মায়া চৌধুরী এবার রুয়াতের হাত ধরে। শোনো, তুমিও তোমার খেয়াল রেখো, পরীক্ষা নিয়ে বেশি টেনশন করো না। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। রুয়াত একবার আয়াজের দিকে তাকালো। আজ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। যাওয়ার সময় সে ভেবে রেখেছে আয়াজ হয়তো বা কিছু বলবে, কিন্তু আয়াজ কিছুই বলেনি। রুয়াত বের হয়ে আসে বাসা থেকে। মায়া চৌধুরীও আসে তাদের পিছনে। প্রায় আধা ঘন্টা পর তারা বাসায় আসে। আরহাম আবার চলে গিয়েছে বাসায়। অন্য একদিন এসে থাকবে। 5 দিন পর আয়াজ সম্পূর্ণ সুস্থ। পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জেল দিয়ে চুলগুলো সেট করে দেয়। হাতে ঘড়ি পরে। আজ অনেক দিন পর নিজেকে একটু স্বাধীন লাগছে। পুরো 5 দিন একদম বাসায় ছিল। বাসায় প্রচুর হাঁটার ফলে মাঝখান দিয়ে পা ফুলে গিয়েছিল। এরপর থেকে মায়া চৌধুরী আর বাসা থেকে বের হতে দেয়নি। আয়াজ তৈরি হয়ে নিচে নামে। মায়া চৌধুরী টেবিলে নাস্তা রেখে দিয়েছে। আয়াজ নাস্তা করে, একবার মোবাইলে সময় দেখে। এখন থেকে নিজের সঙ্গে গার্ড রাখবে। সবাইকে খবর দেওয়া হয়েছে এই 5 দিন ছুটিতে ছিল। আয়াজই তাদের ছুটি দিয়েছে। শাহিদ এখনো সুস্থ হয়নি। আয়াজ আজ সর্বপ্রথম শাহিদের সাথে দেখা করতে যাবে তার বাসায়। আয়াজ নাস্তা সেরে বের হয়। মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন মাথা ঠান্ডা করে রাখে, কিন্তু তার মনে শুধু ইকরামুলকে শাস্তি দেওয়ার কথা ঘুরছে। মায়া চৌধুরী জানে আয়াজ কোনো না কোনোভাবে ইকরামুলের সাথে দেখা হলে নিশ্চয়ই মাথা গরম করবে। সেই পরিপ্রেক্ষিতে মায়া চৌধুরী কথাটা বলে। আয়াজ শাহেদের বাসায় আসে। শাহেদের চিকিৎসার পুরো খরচ আয়াজ বহন করে। সোফায় আয়াজ নিশ্চুপ হয়ে বসে আছে। ইদানিং এখন আর আশরাফকে দেখা যায় না। সেদিন আশরাফও দেখা করতে আসে। আয়াজ বেশি কথা বলেনি তার সাথে। ভেবেছে আশরাফ কি করছে কিছুই আয়াজ জানে না, কিন্তু সেসব জেনে গিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। তারপর আশরাফকেও আয়াজের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। শাহিদকে নিয়ে আসে তার ছোট বোন। আয়াজকে দেখা মাত্রই সালাম দেয়। শাহিদ আয়াজের সাথে কাজ করার পরেও এই প্রথম আয়াজের শাহিদের বাসায় এসেছে। শাহিদকে কাটকাট গলায় বলে, এভাবে কতদিন বাড়িতে থাকবে? সূর্যের আলো, দিনের প্রাকৃতিক বাতাস, রাতে চাঁদের আলো, কেউ তোমাকে দেখাতে আসলে? সাহেব ভ্যাবাচেকা খেয়ে গেল আয়াজের কথায়। এটা কি তাকে অপমান করা হলো নাকি? মাথাটা নিচু করে শাহেদ বলল, স্যার, আপনি তো দেখতেই পারছেন আমি অসুস্থ। সুস্থ হলে কাজে ফিরবো। থমথমে অবস্থা। পর্দার আড়াল থেকে শাহেদের বোন আর মা কথা শুনছে। আয়াজ সেদিকটায় একবার তাকালো। আয়াজ তার পাশের জায়গাটায় সবসময় শাহিদকে মিস করে। শাহেদ ছলছল নয়নে তাকায়। চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে তার। একদিকে এরকম অসুস্থতা আর একদিকে কাজ। আয়াজ স্যার দলের প্রতি মায়া কোনোটি ভুলতে পারছে না সে। আয়াজ উঠে শাহেদের কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে ছাড়া আমি কিছুই শুরু করব না। আয়াজ তার পাশে খুব তাড়াতাড়ি শাহিদকে দেখতে চাই। যতদিন আয়াজ বেঁচে থাকবে ততদিন শাহিদকে বাঁচিয়ে রাখার সর্বত্র চেষ্টা চালিয়ে যাবে। আয়াজ নাম যতদিন থাকবে ততদিন শাহিদ নামটিও থাকবে। তুমি আমায় বাঁচিয়েছ, নিঃস্বার্থভাবে দিনরাত খেটেছ আমার এবং আমার দলের জন্য। তোমার এসব কথা আয়াজের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। খুব জলদি আমি শাহিদকে সুস্থ দেখতে চাই। শরীরের সুস্থতার দিকটা আল্লাহর হাতে, আর মনের সুস্থতা তুমিই ফিরিয়ে আনবে, মজবুত রাখবে।
হাস্য উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে শাহেদের চোখ মুখে। দূর থেকে তার মা পর্দার আড়াল থেকে ক্রমশ চোখ মুছে দেয়। মানুষটা সত্যিই উদার মনে। শাহেদের বোন আয়াজের এমন কাণ্ডে হেসে যাচ্ছে। বান্ধবীদের থেকে শুনেছে আয়াজ তাইম চৌধুরী অমায়িক মনের মানুষ। আজ প্রত্যেকটি কথা হিসেবে হিসেবে মিলে যাচ্ছে। আয়াজ বের হয়ে আসে শাহেদের বাড়ি থেকে। এবার তার অফিসে যাবে। অনেকদিন পর তার চিরচেনা জায়গা দেখে হাসলো। এবার পুরনো কাজ নাড়া দিতে হবে। আজও বেশ কয়েকজন দেখা করতে আসলো আয়াজের সাথে। সব পলিটিক্যাল মিটিং কাজ শেষ করে ইকরামুলকে নিয়ে রিসার্চ করতে বসলো। ল্যাপটপে ডুবে আছে। 3 ঘন্টা পর তার সব কাজ সফল হলো। এবার শুধু ইকরামুল তার ফাঁদে পা দিলেই হবে। আয়াজ তার চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে হাসছে। ইকরামুলের জন্য এবার সত্যিই ভীষণ কষ্ট। আয়াজ বেশ কিছুক্ষণ রেস্ট করলো। মনকে তো আর রেস্ট দেওয়া যাবে না রুয়াতকে ছাড়া। তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রায় টানা 3 দিন তার প্রেয়সীর সাথে দেখা হয়নি। আয়াজ আজ তার গার্ডদের নিয়েই আজ সেখানে গেল। প্রতিবার যে জায়গায় রুয়াতের সাথে দেখা হয় সেখানের গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয়। বাহির থেকে অন্য একটা রুমের জানালা দেখা যাচ্ছে। আয়াজ কল দেয় রুয়াতের মোবাইলে। অনেকবার ট্রাই করার পর বন্ধ বলছে। এবার ইনিমার মোবাইলে কল দেয়। একবার রিং হওয়ার পর রিসিভ করে। আয়াজ রুয়াতের সাথে দেখা করবে এবং করার জন্য তাদের বাসার নিচে অপেক্ষা করছে। কথাটি কোনো রকমের ভনিতা না করে সোজাসাপটা ইনিমাকে বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে ইনিমা রাজি হয়ে গেল। কলটা কেটে দেয় আয়াজ। ইনিমা যেহেতু তার রুমে ছিল তাই সে আবার রুয়াতের রুমে গেল। রুয়াত পড়ছে বসে বসে। ইনিমা সহজ সরল ভঙ্গিতে বলে, আয়াজ এসেছে দেখা করতে, তুই যা দেখা করে আয়। হঠাৎ এমন সময়ে আয়াজের কথা শুনে পরপর পলক ঝাপটায়। উনি এখন? কিন্তু কেন? দেখা করতে এসেছে তোর সাথে, বাবা মায়ের সাথে কথা বলেছে, এখন আর আসবে না এদিকটায়, তুই নিশ্চিন্তে যেতে পারিস। মাথায় ঘোমটা টেনে নিল। আপুর কথায় ভরসা পায় রুয়াত। রুয়াত বাসা থেকে বের হয়ে আয়াজকে দেখতে পায়। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ হাসছে প্রেয়সীকে দেখে। রুয়াত অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে। হুম, একদম আমার সামনে এসে দাঁড়াও, সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাও। রুয়াত পলকহীন চাহনিতে তাকায়। অনেকটাই সামনে এগিয়ে যায়। তবুও আয়াজের কাছে সেই দূরত্বই লাগিয়েছে। রুয়াতের কবজি ধরে টেনে তার সামনে দাঁড় করায়। একটু জোরে সরে ধমক দিয়ে বলল, এই বলেছি না সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়াতে, কথার অবাধ্য হও কেন তুমি? আয়াজ ভালো করে দেখে নিচ্ছে তার প্রেয়সীকে। যেন কত বছর দেখেনি এই মায়াময়ী কন্যাকে। এক্সাম কেমন হচ্ছে তোমার? রুয়াত মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। রুয়াতকে একটু জ্বালানোর জন্য বলল, আমি তোমার ভালো রেজাল্ট চাই, না হলে জনগণ বলবে এমপির বউ এইচএসসিতে ভালো রেজাল্ট উঠাতে পারেনি, পরিশেষে মান সম্মানটা আমারই যাবে ম্যাডাম। ভ্রুকুচকে তাকায় রুয়াত। আমার এক্সাম ভালো হচ্ছে, আশাবাদী। আপনার মান সম্মান যাবে না এমপি সাহেব? আয়াজ অবাক হয়। এমপি সাহেব খুব সুমধুর ছিল বাক্যটি। এক হাত দ্বারা পিঠ আঁকড়ে ধরে আরেকটু সামনে আনে রুয়াতকে। সাথে সাথে রুয়াত চোখ বন্ধ করে ফেলে। পরক্ষণে আবার দূরে সরিয়ে দেয় আয়াজ। 2 বাহুতে হাত রেখে হেসে বলে, হুম, আপনার এমপি সাহেব এতটা বেসামাল নয়, একটি পবিত্র শব্দ 3 বার উচ্চারণ করে। আপনাকে সম্পূর্ণভাবে আমার করে নিব রুয়াত ফাইরস তয়ত্রী, যেখানে থাকবে না কোনো রূপ বাধা। আর সেদিনটি খুব কাছে। আজ রুয়াতের পরীক্ষার শেষ দিন। শুরুটা খুব ভালো হয়েছিল, এখন শেষ ভালোটা দেখতে চাই। কলেজের ইউনিফর্ম পরে রেডি সে। এই কয়েকটা দিন আয়াজ তাকে যথেষ্ট হেল্প, সাহস, কেয়ার সবকিছুই করেছে। আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে। আয়াজের কথা মনে ওকে দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। রুয়াত তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। হান্নান মজুমদারও সেখানে আছেন। আজ রুয়াতের সাথে তিনি যাবেন। গত রাতে আয়াজ বলেছিল সেও আসবে, কিন্তু সেটা পরীক্ষার পর। সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার। মেহেরুবা জাফরের সাথে ভিডিও কলে কথা বলছে। ইনিমা 7-8 দিনের মতো থেকে আবার চলে যায়। হান্নান মজুমদার রেডি হচ্ছে। রুয়াত তার মায়ের রুমে যায়। মেহেরুবার পাশে বসে। রুয়াত হাস্য উজ্জ্বল চাহনিতে তাকায় জাফরের দিকে। পাশেই ইনিমা বসে আছে। জাফরি বাচ্চা তো তার মিমমিমকে দেখে খুশিতে হাতে তালি দেওয়া শুরু করলো। রুয়াত তার মোবাইল বন্ধ করে রেখেছে।
কিন্তু বেশিরভাগ সময়ে আয়াজের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো। একবার অনেক বকাও দিয়েছিল আয়াজ। এরপর থেকে শুধু আয়াজের সাথে কথা বলার সময় মোবাইল অন করে রাখতো। যখন কথা হতো না তখন মোবাইল বন্ধ করে রাখতো রুয়াত। আর এই কারণেই জাফরি কথা বলতে পারে না, কলও দিতে পারে না। হান্নান মজুমদার নিচে এসে তাড়া দিচ্ছে। রুয়াত কিছু সময় ইনিমার সাথেও কথা বলল। মেহেরুবা কল কেটে দিয়ে রুয়াতের পিছন পিছন আসে, মাকে বলে বাহিরে অগ্রসর হয়। শেষ পরীক্ষা এই নিয়ে মোটামুটি একটু টেনশনে আছে। মেহেরুবার সামনে রুয়াত দাঁড়ায়। মা দোয়া করো। রুয়াতের কাদো মুখ দেখে মেহেরুবা হেসে দেয়। প্রতিবার রুয়াত এমন করে। ছোটবেলা থেকে বড় হলো কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না। টেনশন করিস না, ভালো হবে। মা দোয়া করি তো সব সময় তোর জন্য। মাথা নাড়াই রুয়াত। হান্নান মজুমদারের ডাকে সেদিকে ছোটে। আর অপেক্ষা করল না। দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। এই কয়েকদিনে এমন অহরহ ঘটনা দেখে ফেলেছে। বোর্ড পরীক্ষা, তাও শিক্ষার্থীরা এত অসচেতন। হান্নান মজুমদারের সাথে রুয়াত পৌঁছয় সেখানে। তো আশরাফ, কি অবস্থা তোমার? এত মোটা হয়ে যাচ্ছ আজকাল। আশরাফ অবাক চোখে আয়াজের দিকে তাকায়। মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আয়াজ আশরাফকে একটু সময় দিয়েছিল, কিন্তু না, অগোচরে ঠিকই আশরাফ ইকরামুলের হয়ে কাজ করছে। উত্তর দিতে বেশি সময় দেয়নি আয়াজ। পুনরায় জিজ্ঞেস করে, ইকরামুলের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ, ভালো ভালো খাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন। আমার থেকেও টাকা নাও, আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছো। তোমাদের মতো মানুষদের আসলে কি করা উচিত বলো? ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, সব জেনেও চুপ ছিলাম। তুমি তো আর ভালো হলে না। আয়াজের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে আশরাফ। আর যার হয়ে কাজ করছো না, সে এই অবস্থানে থাকবে আর 2 দিন। তারপর তারপর কি করবে শুনি? এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে সবাইকে খুব ভরসা বিশ্বাস করি আমি। বর্তমানে ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে গিয়েছো। তোমাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। একবারও বুক কাঁপলো না তোমার? এতই সাহস তোমার? তোমাকে আমি আমার দলে নিয়ে খুব ভুল করেছি। আমার জীবনের সবথেকে বড় ভুল এটা। আশরাফ আয়াজের দুপা জড়িয়ে ধরে। আজ যদি আয়াজ খেপে যায় তাহলে সে নিশ্চিত আয়াজ তাকে মেরেই শান্ত হবে। ইকরামুলের ফাঁদে পা দিয়ে মস্ত বড় ভুল হয়েছে। আগেই সাবধান হওয়া উচিত ছিল তার। লোভ লালসা তার জীবনটা তছনছ করে দিল। আয়াজ মুখ খিচে রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে। ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ কিছু একটা হবে এখানে, বেশ ভালো করেই বুঝতে পারছে তারা। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আর একটি বার আমাকে সুযোগ দিন স্যার। কাঁদতে কাঁদতে কথাটি বলে আশরাফ। এ কথাই যেন আয়াজের রাগ তীব্র গতিতে বেড়ে যায়। পা ছাড়ো, তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না। আশরাফ ছাড়ল না। আয়াজ একবার পা ঝাড়া দেয়, কিন্তু সে ছাড়ছে না। শাহিদের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে বলে, শাহেদ, গান বের করো। একটু সংকোচ বোধ করলো শাহেদ। আয়াজ সচরাচর এসব হাতে নেয় না। আজকে সত্যিই আশরাফকে কিছু করে ফেলবে নাকি? কানে কথা যাচ্ছে না তোমার? প্রচণ্ড জোরে কথাটি বলে আয়াজ। শাহেদ মাথা নিচু করে ফেলল। স্যারকে একটু বোঝানোর দরকার। এভাবে হুটহাট কিছু করে ফেললে হবে না। স্যার, বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন। আতঙ্কে আশরাফের গলা শুকিয়ে গিয়েছে। আয়াজ কি তাকে মেরে ফেলবে নাকি? তোমাকে এত কথা বলার অধিকার দেইনি। ওর যা প্রাপ্য আমি তাই দিব ওকে। আর এখানের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি, বেইমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে। শাহেদ গান এগিয়ে দেয় আয়াজকে। আশরাফ চোখ বন্ধ করে ফেলে, এই বুঝি আজ তাকে মেরে ফেলবে। আয়াজ একবার ভ্রু কুঁচকে তাকায়। এক আকাশ সমান ভয় দেখছে আশরাফের চোখে মুখে। কিন্তু শাস্তি তো দিতেই হবে। স্যার, আশরাফের 22 দিনের একটা সন্তান আছে, নতুন জন্ম নেওয়া। আরও 2 ছেলে মেয়ে আছে স্যার। ওকে মারবেন না স্যার, সন্তানগুলো বাবা ছাড়া হয়ে যাবে স্যার। আয়াজ হাত থেকে গান ফেলে দেয়। আশরাফের কানে শাহেদের কথাগুলো যায়। চোখ খুলে সবার আগে আয়াজের দিকে তাকায়। নিচে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে আছে। নিজের শরীর চেক করে না কোথাও ব্যথা লাগেনি।
আয়াস তাকে কিছুই করেনি। পরপর আয়াজের দিকে দুবার তাকানোর ফলে আয়াস তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে আশরাফের গাল বরাবর থাপ্পড় নিল। সাথে সাথে যেন গালটি জ্বলে উঠল। আয়াজের হাতের 4টি আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তেই। আশরাফকে সম্পূর্ণ আলোহীন রুমে 3 দিন বন্দি করে রাখবে, কোনো রকম খাবার দিবে না, শুধুমাত্র পানি ছাড়া। এর হেরফের হলেই তোমাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম। এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও। এর মুখে থুতু ফেলতেও আমার ঘৃণা লাগছে, তার স্বার্থপর চেহারা আমি দেখতে পারছি না, নিয়ে যাও একে। একজন এসে সাথে সাথে আশরাফকে নিয়ে যায়। বের হয়ে আসে নিজের অফিস থেকে। শাহেদও চলে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। শাহেদ আয়াজের সামনে এসে দাঁড়ায়। স্যার বাসায় ফিরবেন এখন? আয়াজ শাহেদের কলার ধরে উচ্চস্বরে বলে, কেন আশরাফের পরিবারের কথা টেনেছো? কেন এভাবে বাধা দিয়েছো আমায়? তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে? শাহেদ মাথা নিচু করে মুচকি হাসে। সে জানে এখন আয়াজ তাকে এসব বলবে, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। এমন তুলকালাম তাণ্ডবে আয়াজকে কী জবাব দিবে সবকিছুই তার পূর্ব পরিকল্পনা ছিল। আশরাফ তার পরিবারের কথা শাহেদের কাছে বলে, আর সে এটাও জানে যে আয়াজ আশরাফকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এত সহজে যে তাকে ছেড়ে দিবে না সেটাও জানে শাহেদ। না, আশরাফের সাথে কোনো খাতির নেই তার, শুধুমাত্র আশরাফের পরিবারের কথা ভেবেই এসব করেছে। স্যার মেরে ফেললেই কি সব সমস্যার সমাধান হয়ে যেত? ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দিবেন, তাও মৃত্যু দিবেন না স্যার। ভবিষ্যতে আপনি বাবা হবেন, যাদের বাবা নেই তারা বাবার মর্ম বুঝে। আমি শুধু আশরাফের পরিবারের কথা ভেবে আপনাকে আটকিয়েছি স্যার। তুমি জানো তুমি আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি। শাহেদ হাসে। স্যার আপনি আমায় অকারণে মেরে ফেললেও আমি কোনো অভিযোগ রাখবো না, কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস নেই আমার স্যার। শাহেদকে ছেড়ে দেয় আয়াজ। গাড়িতে উঠে পড়ে। ঠাই সে জায়গায় শাহেদ দাঁড়িয়ে আছে। গাড়ি ছাড়ার পরপরের গার্ডদের গাড়িও চলে যায় আয়াজের গাড়ির পিছনে। শাহেদ সেখানে দাঁড়িয়ে সবার আগের গাড়িটাকে দেখে যাচ্ছে। যাক, স্যারকে তো বোঝাতে পেরেছে, তাতেই খুশি। রায়তের পরীক্ষা শেষ। নিমির জন্য ওয়েট করছে। এখনও বের হয়নি নিমি। আজ যেহেতু শেষ পরীক্ষা তাই নিমির সাথে দেখা করেই যাবে। আবার কবে না কবে দেখা হয় তাদের। অবশেষে নিমি বের হয়ে আসলো। রুয়াতকে দেখেই চাপটে ধরে। এক্সাম কেমন হয়েছে দোস্ত? রুয়াত হেসে বলে, ভালো হয়েছে তোর? ভালো, কিন্তু আমার মন খারাপ হচ্ছে। তোর সাথে কবে দেখা হবে আবার? রুয়াত হেসে নিমির কাঁধ জড়িয়ে বলে, তোর দাওয়াত রইল আমার বিয়েতে। তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে, না বললেও দিতাম। আসিস। মুখে দুহাত চেপে ধরল রুয়াত। নিমির সাথে একটু মজা করেছে। নিমি ভ্রু কুঁচকে ফেলে। মজা করছিস? মাথা দুপাশে নাড়াই রুয়াত। একটুও মজা করিনি। নিমি ভেবেছে রুয়াত মজা করেছে, কিন্তু না, মজা করে বলেনি। তাহলে তার দাওয়াত কনফার্ম। রুয়াত আর বেশিক্ষণ কথা বলেনি, তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে। আয়াজের গাড়ি দূর থেকে দেখতে পায়, তাই সে চলে আসে। হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। মাস্ক পরে মাথা সিটে হেলিয়ে দিয়েছে তার পাশের পুরুষটা। রুয়াত অধর কামড়ে ধরে, লোকটার কি হয়েছে? আর আয়াজ সবসময় মাথা সিটে হেলিয়ে রাখার পরও কথা বলেছে, আজ একবারও বলছে না। কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি। ভাবার বিষয় হলো আয়াজ এখনও চুপচাপ। রুয়াত আয়াজের পাঞ্জাবির হাতের উপরের অংশ ধরে হালকা টান দেয়। আয়াজ তার অবস্থার কোনো পরিবর্তন করলো না। সে অবস্থায় থেকেই উত্তর দিল। কি? রুয়াত চমকায়, তার মানে আপনি এতক্ষণ ঘুমোননি? আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন। আয়াত চোখ মেলে তাকায় রুয়াতের দিকে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, যে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা। রুয়াত একটু নড়ে চড়ে বসে। এত বেশি বুঝতে কে বলেছে তোমায়? হ্যাঁ, কণ্ঠস্বরও অন্য রকম শোনাচ্ছে আয়াজের। একটু ভীতু গলায় বলল, কি হয়েছে আপনার? পাগল হয়ে গিয়েছি আমি, তোমার জন্য পাগল হয়েছি। এই কথা আমি আগেও একবার রিপিট করেছি। আর কিছু শুনতে চাও? বড্ড বেশি কথা বলছো আজকাল, সব কথা শোনা চাই তোমার? রুয়াত হাত চেপে ধরে আয়াজের। হঠাৎ এমন ব্যবহার হজম করতে পারল না। সে তো তেমন কিছুই বলেনি, কিন্তু আয়াজ এমনভাবে কথা বলছে কেন? একবার ড্রাইভারের দিকে তাকায়, খুব অপমান লাগছে তার। আর আয়াজ তো আগে
খুব বিরক্ত হতো যখন রুয়াত খুব কম তার সাথে কথা বলতো। এখন নিজ থেকে একটু বলাতে রেগে গিয়েছে। রুয়াত ধরে নিয়েছে সে নিজে সত্যি একটা বিরক্তিকর মানুষ। ছোট থেকেই তার সাথে একটু জোরে কথা বললে কেঁদে ফেলে, আর এই কারণে হান্নান মজুমদার কখনো জোরে কথা বলেনি রুয়াতের সাথে। রুয়াত কান্না আটকানোর চেষ্টায় আছে, কিন্তু বেহায়া চোখের পানি সুরসুর করে পড়ে গেল। সামনে ড্রাইভার আছেন। ভাঙা গলায় রুয়াত কথাটি বলে। আয়াজ একবার তার পানে চায়। আজ মন মেজাজ খুব বেশি খারাপ। নিজেকে অসংখ্য বকা দিয়েছে। মেয়েটার সাথে জোরে কথা না বললেই হতো। এখন প্রেয়সীকে কাঁদিয়ে ভালো লাগছে না, আবার রাগও ভাঙাতে মন চাচ্ছে না। কাঁদুক তার প্রেয়সী, একেবারে রাগ ভাঙিয়ে দেবে। গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাবে। ড্রাইভার মাথা নাড়ায়, আর চোখে রুয়াতকে একবার দেখে নিল। সে আপাতত তার হাত দিয়ে চোখের পানি ক্রমশ মুছেই যাচ্ছে। গাড়িটা রুয়াতের বাসার সামনে রাখা হয়। তড়িঘড়ি করে এসে নেমে পড়ে। সে যেসব জিনিস দিয়ে পরীক্ষা দিয়েছিল সেগুলোও নেয়নি। আয়াজ হাসে রুয়াতের কাণ্ডে, মনে মনে বলে, আর কয়েক ঘন্টার অপেক্ষা প্রেয়সী, প্রস্তুতি নাও আয়াজের নামে নিজেকে লিখে দেওয়ার জন্য। তোমার এসব ক্ষণিকের রাগ আমি আদর দিয়ে পুষিয়ে দিব। ঠিক মতো চলবেন দেবর সাহেব। আয়াজ হাসে এনিমার কথায়। জি, আপনিও। মায়া চৌধুরী এসে এনিমার কাঁধে হাত রাখে। শোনো বৌমা, নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া সঠিক সময়ে করো। আর শোনো, তুমি এখন অসুস্থ, তাই জাফরির সাথে খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করো না। নিজের ভালো থাকাটা আগে ভেবো, সুন্দর মতো চলো। মা সবসময় দোয়া করি তোমার জন্য। এরিমা হাসে মায়া চৌধুরীর কথায়। বিয়ের 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু কখনো মায়া চৌধুরী তার সাথে উচ্চস্বরে কথা বলেনি। প্রথম তার কাজ করতে অসুবিধে হলে তিনিই সব সামলে নিতেন। যেভাবে একজন মা তার সন্তানকে স্নেহ করে, ঠিক একইভাবে মায়া চৌধুরী এনিমাকে প্রতিনিয়ত তার সন্তানের মতো স্নেহ করে। চোখে বিন্দু বিন্দু পানি এসে জমা হয়। পানি গড়িয়ে পড়ার আগে আঙ্গুল দিয়ে মুছে ফেলে। এরিমা আর আরহাম বের হয়ে আসে বাসা থেকে। মায়া চৌধুরী এবার রুয়াতের হাত ধরে। শোনো, তুমিও তোমার খেয়াল রেখো, পরীক্ষা নিয়ে বেশি টেনশন করো না। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। রুয়াত একবার আয়াজের দিকে তাকালো। আজ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। যাওয়ার সময় সে ভেবে রেখেছে আয়াজ হয়তোবা কিছু বলবে, কিন্তু আয়াজ কিছুই বলেনি। রুয়াত বের হয়ে আসে বাসা থেকে। মায়া চৌধুরীও আসে তাদের পিছনে। প্রায় আধা ঘন্টা পর তারা বাসায় আসে। আরহাম আবার চলে গিয়েছে বাসায়, অন্য একদিন এসে থাকবে। 5 দিন পর আয়াজ সম্পূর্ণ সুস্থ। পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জেল দিয়ে চুলগুলো সেট করে দেয়, হাতে ঘড়ি পরে। আজ অনেক দিন পর নিজেকে একটু স্বাধীন লাগছে। পুরো 5 দিন একদম বাসায় ছিল। বাসায় প্রচুর হাঁটার ফলে মাঝখান দিয়ে পা ফুলে গিয়েছিল। এরপর থেকে মায়া চৌধুরী আর বাসা থেকে বের হতে দেয়নি। আয়াজ তৈরি হয়ে নিচে নামে। মায়া চৌধুরী টেবিলে নাস্তা রেখে দিয়েছে। আয়াজ নাস্তা করে, একবার মোবাইলে সময় দেখে। এখন থেকে নিজের সঙ্গে গার্ড রাখবে। সবাইকে খবর দেওয়া হয়েছে এই 5 দিন ছুটিতে ছিল। আয়াজই তাদের ছুটি দিয়েছে। শাহিদ এখনো সুস্থ হয়নি। আয়াজ আজ সর্বপ্রথম শাহিদের সাথে দেখা করতে যাবে তার বাসায়। আয়াজ নাস্তা সেরে বের হয়। মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন মাথা ঠান্ডা করে রাখে, কিন্তু তার মনে শুধু ইকরামুলকে শাস্তি দেওয়ার কথা ঘুরছে। মায়া চৌধুরী জানে আয়াজ কোনো না কোনোভাবে ইকরামুলের সাথে দেখা হলে নিশ্চয়ই মাথা গরম করবে। সেই পরিপ্রেক্ষিতে মায়া চৌধুরী কথাটা বলে। আয়াজ শাহেদের বাসায় আসে। শাহেদের চিকিৎসার পুরো খরচ আয়াজ বহন করে। সোফায় আয়াজ নিশ্চুপ হয়ে বসে আছে। ইদানিং এখন আর আশরাফকে দেখা যায় না। সেদিন আশরাফও দেখা করতে আসে। আয়াজ বেশি কথা বলেনি তার সাথে। ভেবেছে আশরাফ কি করছে কিছুই আয়াজ জানে না, কিন্তু সেসব জেনে গিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। তারপর আশরাফকেও আয়াজের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। শাহিদকে নিয়ে আসে তার ছোট বোন। আয়াজকে দেখা মাত্রই সালাম দেয়। শাহিদ আয়াজের সাথে কাজ করার পরেও এই প্রথম আয়াজের শাহিদের বাসায় এসেছে। শাহিদকে কাটকাট গলায় বলে, এভাবে কতদিন বাড়িতে থাকবে? সূর্যের আলো, দিনের প্রাকৃতিক বাতাস, রাতে চাঁদের আলো, কেউ তোমাকে দেখে তো আসলে? সাহেব ভ্যাবাচেকা খেয়ে গেল আয়াজের কথায়। এটা কি তাকে অপমান করা হলো নাকি? মাথাটা নিচু করে শাহেদ বলল, স্যার আপনি তো দেখতেই পারছেন আমি অসুস্থ। সুস্থ হলে কাজে ফিরবো। থমথমে অবস্থা। পর্দার আড়াল থেকে শাহিদের বোন আর মা কথা শুনছে। আয়াজ সেদিকটায় একবার তাকালো। আয়াজ তার পাশের জায়গাটায় সবসময় শাহিদকে মিস করে।
শাহেদ ছলো ছলো নয়নে তাকায়, চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে তার। একদিকে এরকম অসুস্থতা আর একদিকে কাজ, আয়াজ স্যার দলের প্রতি মায়া, কোনোটিই ভুলতে পারছে না সে। আয়াজ উঠে শাহেদের কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে ছাড়া আমি কিছুই শুরু করব না। আয়াজ তার পাশে খুব তাড়াতাড়ি শাহিদকে দেখতে চাই। যতদিন আয়াজ বেঁচে থাকবে ততদিন শাহিদকে বাঁচিয়ে রাখার সর্বত্র চেষ্টা চালিয়ে যাবে। আয়াজ নাম যতদিন থাকবে ততদিন শাহিদ নামটিও থাকবে। তুমি আমায় বাঁচিয়েছ, নিঃস্বার্থভাবে দিনরাত খেটেছ আমার এবং আমার দলের জন্য। তোমার এসব কথা আয়াজের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। খুব জলদি আমি শাহিদকে সুস্থ দেখতে চাই। শরীরের সুস্থতার দিকটা আল্লাহর হাতে, আর মনের সুস্থতা তুমিই ফিরিয়ে আনবে, মজবুত রাখবে। হাস্য উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে শাহেদের চোখ মুখে। দূর থেকে তার মা পর্দার আড়াল থেকে ক্রমশ চোখ মুছে দেয়। মানুষটা সত্যিই উদার মনে। শাহেদের বোন আয়াজের এমন কাণ্ডে হেসে যাচ্ছে। বান্ধবীদের থেকে শুনেছে আয়াজ তাইম চৌধুরী অমায়িক মনের মানুষ। আজ প্রত্যেকটি কথা হিসেবে হিসেবে মিলে যাচ্ছে। আয়াজ বের হয়ে আসে শাহেদের বাড়ি থেকে। এবার তার অফিসে যাবে। অনেকদিন পর তার চিরচেনা জায়গা দেখে হাসলো। এবার পুরনো কাজ নাড়া দিতে হবে। আজও বেশ কয়েকজন দেখা করতে আসলো আয়াজের সাথে। সব পলিটিক্যাল মিটিং কাজ শেষ করে ইকরামুলকে নিয়ে রিসার্চ করতে বসলো। ল্যাপটপে ডুবে আছে। 3 ঘন্টা পর তার সব কাজ সফল হলো। এবার শুধু ইকরামুল তার ফাঁদে পা দিলেই হবে। আয়াজ তার চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে হাসছে। ইকরামুলের জন্য এবার সত্যিই ভীষণ কষ্ট। আয়াজ বেশ কিছুক্ষণ রেস্ট করলো। মনকে তো আর রেস্ট দেওয়া যাবে না রুয়াতকে ছাড়া, তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রায় টানা 3 দিন তার প্রেয়সীর সাথে দেখা হয়নি। আয়াজ আজ তার গার্ডদের নিয়েই আজ সেখানে গেল। প্রতিবার যে জায়গায় রুয়াতের সাথে দেখা হয় সেখানের গাড়ি থামায়, গাড়ি থেকে বের হয়। বাহির থেকে অন্য একটা রুমের জানালা দেখা যাচ্ছে। আয়াজ কল দেয় রুয়াতের মোবাইলে। অনেকবার ট্রাই করার পর বন্ধ বলছে। এবার ইনিমার মোবাইলে কল দেয়। একবার রিং হওয়ার পর রিসিভ করে। আয়াজ রুয়াতের সাথে দেখা করবে এবং করার জন্য তাদের বাসার নিচে অপেক্ষা করছে। কথাটি কোনো রকমে ভনিতা না করে সোজাসাপটা ইনিমাকে বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে ইনিমা রাজি হয়ে গেল। কলটা কেটে দেয় আয়াজ। ইনিমা যেহেতু তার রুমে ছিল তাই সে আবার রুয়াতের রুমে গেল। রুয়াত পড়ছে বসে বসে। ইনিমা সহজ সরল ভঙ্গিতে বলে, আয়াজ এসেছে দেখা করতে, তুই যা দেখা করে আয়। হঠাৎ এমন সময়ে আয়াজের কথা শুনে পরপর পলক ঝাপটায়। উনি এখন? কিন্তু কেন? দেখা করতে এসেছে তোর সাথে, বাবা মায়ের সাথে কথা বলেছে। এখন আর আসবে না এদিকটায়, তুই নিশ্চিন্তে যেতে পারিস। মাথায় ঘোমটা টেনে নিল। আপুর কথায় ভরসা পায় রুয়াত। রুয়াত বাসা থেকে বের হয়ে আয়াজকে দেখতে পায়। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ হাসছে প্রেয়সীকে দেখে। রুয়াত অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে। হুম, একদম আমার সামনে এসে দাঁড়াও, সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাও। রুয়াত পলকহীন চাহনিতে তাকায়। অনেকটাই সামনে এগিয়ে যায়, তবুও আয়াজের কাছে সেই দূরত্বই লাগিয়েছে। রুয়াতের কবজি ধরে টেনে তার সামনে দাঁড় করায়। একটু জোরে সরে ধমক দিয়ে বলল, এই বলেছি না সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়াতে, কথার অবাধ্য হও কেন তুমি? আয়াজ ভালো করে দেখে নিচ্ছে তার প্রেয়সীকে, যেন কত বছর দেখেনি এই মায়াময়ী কন্যাকে। এক্সাম কেমন হচ্ছে তোমার? রুয়াত মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। রুয়াতকে একটু জ্বালানোর জন্য বলল, আমি তোমার ভালো রেজাল্ট চাই, না হলে জনগণ বলবে এমপির বউ এইচএসসিতে ভালো রেজাল্ট উঠাতে পারেনি। পরিশেষে মান সম্মানটা আমারই যাবে ম্যাডাম। ভ্রুকুচকে তাকায় রুয়াত। আমার এক্সাম ভালো হচ্ছে, আশাবাদী। আপনার মান সম্মান যাবে না এমপি সাহেব? আয়াজ অবাক হয়। এমপি সাহেব খুব সুমধুর ছিল বাক্যটি। এক হাত দ্বারা পিঠ আঁকড়ে ধরে আরেকটু সামনে আনে রুয়াতকে। সাথে সাথে রুয়াত চোখ বন্ধ করে ফেলে। পরক্ষণে আবার দূরে সরিয়ে দেয় আয়াজ। 2 বাহুতে হাত রেখে হেসে বলে, আপনার এমপি সাহেব এতটা বেসামাল নয়, একটি পবিত্র শব্দ 3 বার উচ্চারণ করে। আপনাকে সম্পূর্ণভাবে আমার করে নিব রুয়াত ফাইরস তয়ত্রী, যেখানে থাকবে না কোনো রূপ বাধা। আর সেদিনটি খুব কাছে।
আজ রুয়াতের পরীক্ষার শেষ দিন। শুরুটা খুব ভালো হয়েছিল, এখন শেষ ভালোটা দেখতে চাই। কলেজের ইউনিফর্ম পরে রেডি সে। এই কয়েকটা দিন আয়াজ তাকে যথেষ্ট হেল্প, সাহস, কেয়ার সব কিছুই করেছে। আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে। আয়াজের কথা মনে ওকে দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। রুয়াত তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। হান্নান মজুমদারও সেখানে আছেন। আজ রুয়াতের সাথে তিনি যাবেন। গত রাতে আয়াজ বলেছিল সেও আসবে, কিন্তু সেটা পরীক্ষার পর। সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার। মেহেরুবা জাফরের সাথে ভিডিও কলে কথা বলছে। ইনিমা 7-8 দিনের মতো থেকে আবার চলে যায়। হান্নান মজুমদার রেডি হচ্ছে। রুয়াত তার মায়ের রুমে যায়, মেহেরুবার পাশে বসে। রুয়াত হাস্য উজ্জ্বল চাহনিতে তাকায় জাফরের দিকে। পাশেই ইনিমা বসে আছে। জাফরি বাচ্চা তো তার মিমমিমকে দেখে খুশিতে হাতে তালি দেওয়া শুরু করলো। রুয়াত তার মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু বেশিরভাগ সময়ে আয়াজের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো। একবার অনেক বকাও দিয়েছিল আয়াজ। এরপর থেকে শুধু আয়াজের সাথে কথা বলার সময় মোবাইল অন করে রাখতো। যখন কথা হতো না তখন মোবাইল বন্ধ করে রাখতো রুয়াত। আর এই কারণেই জাফরি কথা বলতে পারে না, কলও দিতে পারে না। হান্নান মজুমদার নিচে এসে তাড়া দিচ্ছে। রুয়াত কিছু সময় ইনিমার সাথেও কথা বলল। মেহেরুবা কল কেটে দিয়ে রুয়াতের পিছন পিছন আসে, মাকে বলে বাহিরে অগ্রসর হয়। শেষ পরীক্ষা এই নিয়ে মোটামুটি একটু টেনশনে আছে। মেহেরুবার সামনে রুয়াত দাঁড়ায়। মা দোয়া করো। রুয়াতের কাদো মুখ দেখে মেহেরুবা হেসে দেয়। প্রতিবার রুয়াত এমন করে। ছোটবেলা থেকে বড় হলো, কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না। টেনশন করিস না, ভালো হবে। মা দোয়া করি তো সব সময় তোর জন্য। মাথা নাড়াই রুয়াত। হান্নান মজুমদারের ডাকে সেদিকে ছোটে। আর অপেক্ষা করল না। দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। এই কয়েকদিনে এমন অহরহ ঘটনা দেখে ফেলেছে। বোর্ড পরীক্ষা, তাও শিক্ষার্থীরা এত অসচেতন। হান্নান মজুমদারের সাথে রুয়াত পৌঁছয় সেখানে। তো আশরাফ, কি অবস্থা তোমার? এত মোটা হয়ে যাচ্ছ আজকাল। আশরাফ অবাক চোখে আয়াজের দিকে তাকায়। মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আয়াজ আশরাফকে একটু সময় দিয়েছিল, কিন্তু না, অগোচরে ঠিকই আশরাফ ইকরামুলের হয়ে কাজ করছে। উত্তর দিতে বেশি সময় দেয়নি আয়াজ। পুনরায় জিজ্ঞেস করে, ইকরামলের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ, ভালো ভালো খাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন। আমার থেকেও টাকা নাও, আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছো। তোমাদের মতো মানুষদের আসলে কি করা উচিত বলো? ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, সব জেনেও চুপ ছিলাম। তুমি তো আর ভালো হলে না। আয়াজের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে আশরাফ। আর যার হয়ে কাজ করছো না, সে এই অবস্থানে থাকবে আর 2 দিন। তারপর তারপর কি করবে শুনি? এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে সবাইকে খুব ভরসা বিশ্বাস করি আমি। বর্তমানে ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে গিয়েছো। তোমাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। একবারও বুক কাঁপলো না তোমার? এতই সাহস তোমার? তোমাকে আমি আমার দলে নিয়ে খুব ভুল করেছি। আমার জীবনের সবথেকে বড় ভুল এটা। আশরাফ আয়াজের দুপা জড়িয়ে ধরে। আজ যদি আয়াজ খেপে যায় তাহলে সে নিশ্চিত আয়াজ তাকে মেরেই শান্ত হবে। ইকরামুলের ফাঁদে পা দিয়ে মস্ত বড় ভুল হয়েছে। আগেই সাবধান হওয়া উচিত ছিল তার। লোভ লালসা তার জীবনটা তছনছ করে দিল। আয়াজ মুখ খিচে রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে। ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ কিছু একটা হবে এখানে, বেশ ভালো করেই বুঝতে পারছে তারা। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আর একটি বার আমাকে সুযোগ দিন স্যার। কাঁদতে কাঁদতে কথাটি বলে আশরাফ। এ কথাই যেন আয়াজের রাগ তীব্র গতিতে বেড়ে যায়। পা ছাড়ো, তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না। আশরাফ ছাড়ল না। আয়াজ একবার পা ঝাড়া দেয়, কিন্তু সে ছাড়ছে না। শাহিদের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে বলে, শাহেদ, গান বের করো। একটু সংকোচ বোধ করলো শাহেদ। আয়াজ সচরাচর এসব হাতে নেয় না। আজকে সত্যিই আশরাফকে কিছু করে ফেলবে নাকি? কানে কথা যাচ্ছে না তোমার? প্রচণ্ড জোরে কথাটি বলে আয়াজ। শাহেদ মাথা নিচু করে ফেলল। স্যারকে একটু বোঝানোর দরকার। এভাবে হুটহাট কিছু করে ফেললে হবে না। স্যার, বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন। আতঙ্কে আশরাফের গলা শুকিয়ে গিয়েছে। আয়াজ কি তাকে মেরে ফেলবে নাকি? তোমাকে এত কথা বলার অধিকার দেইনি। ওর যা প্রাপ্য আমি তাই দিব ওকে। আর এখানের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি,
বেইমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে। শাহিদ গান এগিয়ে দেয় আয়াজকে। আশরাফ চোখ বন্ধ করে ফেলে, এই বুঝি আজ তাকে মেরে ফেলবে। আয়াজ একবার ভ্রু কুঁচকে তাকায়। এক আকাশ সমান ভয় দেখছে আশরাফের চোখে মুখে, কিন্তু শাস্তি তো দিতেই হবে। স্যার, আশরাফের 22 দিনের একটা সন্তান আছে, নতুন জন্ম নেওয়া। আরও 2টো ছেলে মেয়ে আছে স্যার। ওকে মারবেন না স্যার, সন্তানগুলো বাবা ছাড়া হয়ে যাবে স্যার। আয়াজ হাত থেকে গান ফেলে দেয়। আশরাফের কানে শাহিদের কথাগুলো যায়। চোখ খুলে সবার আগে আয়াজের দিকে তাকায়। নিচে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে আছে। নিজের শরীর চেক করে না কোথাও না কোথাও ব্যথা লাগেনি। আয়াজ তাকে কিছুই করেনি। পরপর আয়াজের দিকে দুবার তাকানোর ফলে আয়াজ তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে আশরাফের গাল বরাবর থাপ্পড় নিল। সাথে সাথে যেন গালটি জ্বলে উঠল। আয়াজের হাতের 4টি আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তেই। আশরাফকে সম্পূর্ণ আলোহীন রুমে 3 দিন বন্দি করে রাখবে। কোনো রকম খাবার দিবে না, শুধুমাত্র পানি ছাড়া। এর হেরফের হলেই তোমাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম। এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও। এর মুখে থুতু ফেলতেও আমার ঘৃণা লাগছে। তার স্বার্থপর চেহারা আমি দেখতে পারছি না, নিয়ে যাও একে। একজন এসে সাথে সাথে আশরাফকে নিয়ে যায়। বের হয়ে আসে নিজের অফিস থেকে। শাহিদও চলে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। শাহিদ আয়াজের সামনে এসে দাঁড়ায়। স্যার, বাসায় ফিরবেন এখন? আয়াজ শাহিদের কলার ধরে উচ্চস্বরে বলে, কেন আশরাফের পরিবারের কথা টেনেছো? কেন এভাবে বাধা দিয়েছো আমায়? তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে? শাহিদ মাথা নিচু করে মুচকি হাসে। সে জানে এখন আয়াজ তাকে এসব বলবে, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। এমন তুলকালাম তাণ্ডবে আয়াজকে কী জবাব দিবে সবকিছুই তার পূর্ব পরিকল্পনা ছিল। আশরাফ তার পরিবারের কথা শাহিদের কাছে বলে, আর সে এটাও জানে যে আয়াজ আশরাফকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এত সহজে যে তাকে ছেড়ে দিবে না সেটাও জানে শাহিদ। না, আশরাফের সাথে কোনো খাতির নেই তার, শুধুমাত্র আশরাফের পরিবারের কথা ভেবেই এসব করেছে। স্যার, মেরে ফেললেই কি সব সমস্যার সমাধান হয়ে যেত? ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দিবেন, তাও মৃত্যু দিবেন না স্যার। ভবিষ্যতে আপনি বাবা হবেন, যাদের বাবা নেই তারা বাবার মর্ম বুঝে। আমি শুধু আশরাফের পরিবারের কথা ভেবে আপনাকে আটকিয়েছি স্যার। তুই জানো তুমি আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি। শাহিদ হাসে। স্যার, আপনি আমায় অকারণে মেরে ফেললে আমি কোনো অভিযোগ রাখবো না, কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস নেই আমার স্যার। শাহিদকে ছেড়ে দেয় আয়াজ। গাড়িতে উঠে পড়ে। ঠাই সে জায়গায় শাহিদ দাঁড়িয়ে আছে। গাড়ি ছাড়ার পরপরের গার্ডদের গাড়িও চলে যায় আয়াজের গাড়ির পিছনে। শাহিদ সেখানে দাঁড়িয়ে সবার আগের গাড়িটাকে দেখে যাচ্ছে। যাক, স্যারকে তো বোঝাতে পেরেছে, তাতেই খুশি। রায়তের পরীক্ষা শেষ। নিমির জন্য ওয়েট করছে। এখনও বের হয়নি নিমি। আজ যেহেতু শেষ পরীক্ষা, তাই নিমির সাথে দেখা করেই যাবে। আবার কবে না কবে দেখা হয় তাদের। অবশেষে নিমি বের হয়ে আসলো। রুয়াতকে দেখেই চাপটে ধরে। এক্সাম কেমন হয়েছে দোস্ত? রুয়াত হেসে বলে, ভালো হয়েছে তোর? ভালো, কিন্তু আমার মন খারাপ হচ্ছে। তোর সাথে কবে দেখা হবে আবার? রুয়াত হেসে নিমির কাঁধ জড়িয়ে বলে, তোর দাওয়াত রইল আমার বিয়েতে। তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে, না বললেও দিতাম। আসিস। মুখে দুহাত চেপে ধরল রুয়াত। নিমির সাথে একটু মজা করেছে। নিমি ভ্রু কুঁচকে ফেলে। মজা করছিস? মাথা দুপাশে নাড়াই রুয়াত। একটুও মজা করিনি। নিমি ভেবেছে রুয়াত মজা করেছে, কিন্তু না, মজা করে বলেনি। তাহলে তার দাওয়াত কনফার্ম। রুয়াত আর বেশিক্ষণ কথা বলেনি, তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে। আয়াজের গাড়ি দূর থেকে দেখতে পায়, তাই সে চলে আসে। হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। মাস্ক পরে মাথা সিটে হেলিয়ে দিয়েছে তার পাশের পুরুষটা। রুয়াত অধর কামড়ে ধরে, লোকটার কি হয়েছে? আর আয়াজ সবসময় মাথা সিটে হেলিয়ে রাখার পরও কথা বলেছে, আজ একবারও বলছে না। কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি। ভাবার বিষয় হলো আয়াজ এখনো চুপচাপ। রুয়াত আয়াজের পাঞ্জাবির হাতের উপরের অংশ ধরে হালকা টান দেয়। আয়াজ তার অবস্থার কোনো পরিবর্তন করলো না। সে অবস্থায় থেকেই উত্তর দিল। কি? রুয়াত চমকায়, তার মানে আপনি এতক্ষণ ঘুমোননি? আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন। আয়াত চোখ মেলে তাকায় রুয়াতের দিকে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, যে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা। রুয়াত একটু নড়ে চড়ে বসে। এত বেশি বুঝতে কে বলেছে তোমায়? হ্যাঁ, কণ্ঠস্বরও অন্য রকম শোনাচ্ছে আয়াজের। একটু ভীতু গলায় বলল, কি হচ্ছে আপনার? পাগল হয়ে গিয়েছি আমি।
তোমার জন্য পাগল হয়েছি। এই কথা আমি আগেও একবার রিপিট করেছি। আর কিছু শুনতে চাও? বড্ড বেশি কথা বলছো আজকাল। সব কথা শোনা চাই তোমার? রুয়াত হাত চেপে ধরে আয়াজের। হঠাৎ এমন ব্যবহার হজম করতে পারল না। সে তো তেমন কিছুই বলেনি, কিন্তু আয়াজ এমনভাবে কথা বলছে কেন? একবার ড্রাইভারের দিকে তাকায়, খুব অপমান লাগছে তার। আর আয়াজ তো আগে খুব বিরক্ত হতো যখন রুয়াত খুব কম তার সাথে কথা বলতো। এখন নিজ থেকে একটু বলাতে রেগে গিয়েছে। রুয়াত ধরে নিয়েছে সে নিজে সত্যি একটা বিরক্তিকর মানুষ। ছোট থেকেই তার সাথে একটু জোরে কথা বললে কেঁদে ফেলে। আর এই কারণে হান্নান মজুমদার কখনো জোরে কথা বলেনি রুয়াতের সাথে। রুয়াত কান্না আটকানোর চেষ্টায় আছে, কিন্তু বেহায়া চোখের পানি সুরসুর করে পড়ে গেল। সামনে ড্রাইভার আছেন। ভাঙা গলায় রুয়াত কথাটি বলে। আয়াজ একবার তার পানে চায়। আজ মন মেজাজ খুব বেশি খারাপ। নিজেকে অসংখ্য বকা দিয়েছে। মেয়েটার সাথে জোরে কথা না বললেই হতো। এখন প্রেয়সীকে কাঁদিয়ে ভালো লাগছে না, আবার রাগও ভাঙাতে মন চাচ্ছে না। কাঁদুক তার প্রেয়সী, একেবারে রাগ ভাঙিয়ে দেবে। গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাবে। ড্রাইভার মাথা নাড়ায়, আর চোখে রুয়াতকে একবার দেখে নিল। সে আপাতত তার হাত দিয়ে চোখের পানি ক্রমশ মুছেই যাচ্ছে। গাড়িটা রুয়াতের বাসার সামনে রাখা হয়। তড়িঘড়ি করে এসে নেমে পড়ে। সে যেসব জিনিস দিয়ে পরীক্ষা দিয়েছিল সেগুলোও নেয়নি। আয়াজ হাসে রুয়াতের কাণ্ডে, মনে মনে বলে, আর কয়েক ঘন্টার অপেক্ষা প্রেয়সী। প্রস্তুতি নাও আয়াজের নামে নিজেকে লিখে দেওয়ার জন্য। তোমার এসব ক্ষণিকের রাগ আমি আদর দিয়ে পুষিয়ে দিব। সকাল 9:15। এক প্রকার হই হুল্লোড়ে রুয়াতের ঘুম ভেঙে গেল। কালো তাদের বাসা একদম নীরব ছিল। আজ এমন চিৎকার চেঁচামেচিতে বাসা যেন ফেটে যাচ্ছে। রুয়াত উঠে বসলো। বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে মেহেরুবা। দেয়াল ঘড়িতে সময় দেখলো, আজ অনেক ঘুমিয়েছে। কাল সারা রাত আয়াজের অপরিচিত ব্যবহার তাকে ঘুমোতে দেয়নি। বাসায় এসে দরজা বন্ধ করে কেঁদেছে। রাতের খাবারও খায়নি। মূলত আয়াজের ব্যবহার সহ্য করতে পারেনি। সে তো সম্পূর্ণ নির্দোষ ছিল। রুয়াত উঠে দরজা খোলার আগে একবার আয়নায় নিজেকে দেখে নেয়। চোখগুলো ফোলা ফোলা লাগছে, নাকও লাল হয়ে আছে, ফর্সা মুখে লাল আভা। দরজা খুলতেই দেখে মেহেরুবা দাঁড়িয়ে আছে, তার পাশে শাহরিন আর সায়রা। এরা রুয়াতের খালাতো বোন। রুয়াতকে দেখেই হাসি দেয়। মেহেরুবা একটু রাগ দেখিয়ে বললেন, আজ কি তুই জানিস না এত বেলা ঘুমিয়েছিস কেন? আর তোর চোখ মুখ এত লাল আর ফোলা লাগছে কেন? ঘুম হয়নি নাকি? হকচকিয়ে যায় রুয়াত। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই হয়তো এমন লাগছে। কিন্তু আজ কি? ভ্রুকুচকে মেহেরুবা রুয়াতের দিকে তাকায়। আজ ইনিমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে তোর আর আয়াজের বিয়ের তারিখ ঠিক করতে। কত কাজ পড়ে আছে, আর মেয়ের ঘুম শেষ হয় না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে নাস্তা দিয়েছি, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আর ডাকতে পারবো না। মেহেরুবা শাহরিনের দিকে তাকিয়ে বলে, ওকে আজ তুই সাজিয়ে দিস মা। ইনিমা তো তাদের সাথে আসবে, তাই আজ ওকে সাজানোর দায়িত্ব তোর। আমি ঠিক সময় এসে তোকে শাড়ি দিয়ে যাব। তাড়াহুড়োয় মেহেরুবা নিচে চলে আসে। শাহরিন মাথা তোলায় তার খালামুনির কথায়। রুয়াতের থেকে 2 বছরের বড় শাহরিন, তারও বিয়ে হয়েছে 1 বছরের বেশি সময় হয়েছে। শাহরিন রুয়াতের পাশে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছিস? আমি তো জানি আমি জিজ্ঞেস না করলে তুই কখনো জিজ্ঞেস করবি না। তোকে তো আমরা চিনি ছোটবেলা থেকে। রুয়াত হেসে শাহরিনের হাত জড়িয়ে ধরে। ভালো আছি আপু, তোমরা কখন এলে? আর কে কে এসেছে? মনে হচ্ছে বাসায় আজ অনেক মানুষ। আমরা এসেছি, আর মামিরা এসেছে, নানু আর নানা ভাইয়াও এসেছে। নিচে গেলেই সবাইকে দেখতে পারবি। আগে তুই ফ্রেশ হয়ে আয়। খালামনি কি বলে গেল শুনেছিস তো? মাথা নাড়ায় রুয়াত। একবার পাশ ফিরে সায়রাকেও দেখে নেয়। এবার 10ম শ্রেণীতে পড়ছে। রুয়াত সায়রার দিকে তাকিয়ে হেসে দেয়। প্রতি উত্তরে সায়রাও হাসে। অতঃপর রুয়াত ফ্রেশ হয়ে আসে। নিচে গিয়ে দেখে এ এক এলাহি কাণ্ড। রুয়াতের নানা আমজাদ সাহেব মাছ কাটছেন। পাশে মেহেরুবা আর রুয়াতের বড় মামি দাঁড়িয়ে। বাড়িতে যেন উৎসব মুখর পরিবেশ তাদের। সচরাচর এই বাড়িতে তেমন কেউ বেড়াতে আসে না, কারণ রুয়াতের নানুর বাড়ি অনেক দূর হওয়াতে বেশি একটা তারা তাদের নানুর বাড়িতে যায় না।
আবার এখানেও কেউ আসে না। যোগাযোগ প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। রুয়াতের নানা বরাবরই খাবারের বিষয়ে বেশ পারদর্শী। বাল্যকাল থেকেই তিনিই সব কাজ করতে জানেন। এরকম কাহিনী নতুন কিছু না। রুয়াত নানুর বাড়িতে গেলে দেখে এসব। রুয়াত গিয়ে তার মামি ও খালামণির সাথে কিছুক্ষণ কথা বলে। মায়ের বকাবকিতে তাড়াতাড়ি নাস্তাটা সেরে নেয়। চৌধুরী বাড়ি থেকে সবাই মজুমদার বাড়িতে আসবেন বিকেলে। ফোন করে জানিয়ে দিয়েছে দুপুরে মেহেরুবা এসে রুয়াতকে গাঢ় মেরুন রঙের একটা শাড়ি দিয়ে যায়। শাহরিন রুয়াতকে শাড়ি পরিয়ে দেয়। মোটামুটি একটা সাজও দেয় রুয়াতের ফেসে। রুয়াত চুপচাপ বসে আছে। শাড়ি পরেছে, সেজেছে। এর মানে এই না যে আয়াজের উপর থেকে অভিমান চলে গিয়েছে। রাগ এখনও আছে, তবে তা কোনো কাজকর্মে প্রকাশ করলো না। যা বলার আয়াজকে বলবে। রুয়াতের সাজ শেষ হলে তাকে রুমে বসিয়ে শাহরিন নিচে চলে আসে। মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী তৈরি হয়ে বসে আছেন। আদহাম আর ইনিমা তৈরি হচ্ছে, কিন্তু আয়াজ বাসায় আসেনি এখনো। মায়া চৌধুরী তার ছেলেকে বারবার কল দিচ্ছেন, প্রতিবার কল কেটে দিচ্ছে আয়াজ। সকালেই তো বলে গেল আজই যেন রুয়াতের সাথে তার বিয়ের তারিখ জানাতে ওই বাড়িতে যাবে। যে বলছে এখন তার খবর নেই। একসময় রাগ করে মায়া চৌধুরী কল দেওয়া বন্ধ করে দেয়। ইনিমা তার শাশুড়ির রুমে আসে। এসে দেখে তিনি মুখটা ছোট করে বসে আছে, আর নিচে ফজলুল চৌধুরী সোফায় বসে বসে খবর দেখছে। মা, কি হয়েছে? বসে আছেন যেভাবে? চিন্তিত স্বরে মায়া চৌধুরী বললেন, আয়াস এখনো এসে পৌঁছায়নি। আমরা তো রেডি হয়ে বসে আছি, কিন্তু ওর আসার নাম নেই। মা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, চলে আসবে। আপনি চিন্তা করবেন না। আর যেহেতু আয়াজ সকালে বলেছে আজ আমাদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে, তার মানে সে যাবে। মায়া চৌধুরী এখনো স্থির হয়ে বসতে পারছেন না। আজও তাকে ব্যস্ত থাকতে হবে। আরহামকে ডেকে আনো যাও। ইনিমা গিয়ে আরহামকে ডেকে আনে। আরহাম এসে মায়ের পাশে বসে বলে, কি হয়েছে মা? দেখ না বাবা, আমি তোর ভাইটাকে কতবার কল দিলাম, ধরেনি। তুই একে কল দে। কতক্ষণ যাবো আমরা? দিচ্ছি কল, তুমি একটু শান্ত হয়ে বসো। আরহাম উঠে বাহিরে চলে যায়। সেও আয়াজকে কল দিচ্ছে, কিন্তু আয়াজ ধরছে না। কিছু সময় পর আয়াজের গাড়ি এসে থামলো বাসার সামনে। আরহাম সেদিক চেয়ে আছে। মহাশয় গাড়ি থেকে নামছেন। আরহাম আয়াজের সামনে এসে দাঁড়ায়। একটু ধমক দিয়ে বলে, কল রিসিভ করে কি বলা যায় না আমি আসছি? মা কত টেনশন করছে তোর জন্য। একরাশ বিরক্তি নিয়ে আয়াজ আরহামের দিকে তাকায়। সেরকম পরিস্থিতি থাকলে তো কল রিসিভ করা হতো। মানুষের টেনশন তো তোর গায়ে লাগে না। আমিও বা কি বোকা, এই পাথরের কি সেই ফিলিংস আছে নাকি? আয়াজ সামনের দিকে অগ্রসর হয়। ভাইয়ের এরূপ কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আয়াজ ফ্রেশ হয়ে কালো রঙের পাঞ্জাবি পরে নেয়, তারপর মায়ের রুমে যায়। আরহাম আগেই বলেছে আয়াজ এসেছে, কিন্তু মায়া চৌধুরী রাগ করে আর যায়নি ছেলের কাছে। তাই আয়াজ নিচু থেকেই আসে। মায়া চৌধুরী প্রথমে রাগ করে কথা বলেনি। ছেলের সাথে তো আর রাগ করে থাকা যায় না, তাই অনেক পরে কথা বলেছে। আর এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এনিমা আর আরহাম এক গাড়িতে গিয়েছে। পরের গাড়িতে আয়াজ, ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী আসছে। মজুমদার বাড়িতে আয়াজে ঢোকার আগেই হান্নান মজুমদার এগিয়ে যায়। ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী জাফরিকে নিয়ে বাসার ভিতরে চলে যায়। আয়াজ আরহাম এখনো ভিতরে যায়নি। দুজন বাসার বাহিরে দাঁড়িয়ে আছে। আরহাম আয়াজের দিকে এগিয়ে আসে। কাঁধ বরাবর হাত রেখে বলে, শুন ভাই, তখন মেয়েটার কোনো মতামত নেওয়া হয়নি। তোর কারণে তার পরিবারও তার মতামত নেয়নি। আমার একান্ত ইচ্ছা তুই রুয়াতের মতামত নিয়ে বিয়ের তারিখ ঠিক করতে বলবি। আয়াজ হাসে আরহামের কথায়। এত টান শালিকার জন্য? রুয়াতকে আমি আমার বোনের মতো দেখি, সে হিসেবে আমি আমার মন্তব্য জানিয়েছি, বাকিটা তোর ইচ্ছে। আরহাম চলে যায়। এনিমা দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলে। আরহামের কথা বেশ পছন্দ হয় তার। আর যতই আয়াজ আরহামের সাথে এসব কথা বলে দুষ্টুমি করে, ভাইয়ার কথা কখনো ফেলে দেয় না সে। এনিমা আয়াজকে বলে ভিতরে আসার জন্য। আয়াজ ভিতরে আসে। মায়া চৌধুরী মেহেরুবার সাথে কথা বলছেন। এনিমা এখনও রুয়াতের কাছে যায়নি। নিচে তার শ্বশুরের পাশে বসে আছে। আয়াজ আর আরহাম এক জায়গায় বসেছে। জাফরি সবার মাঝে দৌড়াদৌড়ি করছে। রুমে একা একা বসে আছে রুয়া। একটু আগে সায়রা এসে বলে গিয়েছে ওই বাড়ি থেকে সকলে চলে এসেছে।
রুয়াত আয়াজের কথা ভাবছে। প্রথম দিন আয়াজের কথায় বিয়েটা এক্সামের কারণে পিছিয়েছে। এখন তো এক্সাম শেষ, আর আয়াজ আজ কী বলে বিয়ে নিয়ে সেটাই ভাবছে। বিয়ে কথাটি মনে পড়তেই বুক কেঁপে ওঠে রুয়াতের। সব কেমন অস্থির অস্থির লাগছে তার। ইনিমা চলো আমার সাথে, রুয়াতের সাথে দেখা করে আসি। ইনিমা মাথা নাড়িয়ে বলে। চলুন মা। মায়া চৌধুরী আর ইনিমা রুয়াতের সাথে দেখা করতে চায়। রুয়াত তাদের দেখে দাঁড়িয়ে যায়। মায়া চৌধুরী রুয়াতের থুতনিতে হাত রেখে বলে, কেমন আছো মা? রুয়াত একবার ইনিমার দিকে তাকায়, হেসে উত্তর দেয়, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ এখন থেকে তুমিও আমাদের সাথে থাকবে। রুয়াত বুঝেছে মায়া চৌধুরী কি বলতে চাচ্ছেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি দেয়। মায়া চৌধুরী কিছু সময় রুয়াতের সাথে বসে কথা বলে। ইনিমাও ছিল রুয়াতের পাশে। মায়া চৌধুরী কথাগুলো বলে নিচে চলে যায়। রুয়াত খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছে। ইনিমা উঠে রুয়াতের সামনে দাঁড়ায়, মাথা তুলে দেখে তার বোনকে। একটু সংকোচ বোধ হচ্ছে ইনিমাকে, তার মনের কথা বলবে কিনা। কিছু নিয়ে চিন্তায় আছিস? ঢোক গেলে রুয়াত ইনিমার দিকে তাকায়। আবারও কাল করা আয়াজের বাজে ব্যবহারের কথা মনে পড়ছে। রুয়াত ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে, সাথে সাথেই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তার। ইনিমা অবাক হয়ে বোনের পিঠে হাত রাখে। হঠাৎ রুয়াত কাঁদছে কেন? তার মানে কি রুয়াত রাজি নাই বিয়েতে? এখনো কি মত দিতে পারেনি? ইনিমা রুয়াতকে শান্ত করার চেষ্টায় আছে। কাঁদছিস কেন বোন? তুই কি এখনো এই বিয়েতে রাজি না? দুদিকে মাথা নাড়াই রুয়াত। কাদার ফলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ইনিমা চেয়েও ছাড়াতে পারছে না। কি হয়েছে বলবি তো? এইভাবে অকারণে কাদার কোনো মানে আছে? কান্নাজড়িত স্বরে রুয়াত বলে, আপু কালুনি আমায় বকেছে, বকার তো কোনো কারণ থাকা লাগবে। এই যে আমি এখন অকারণে একটু কাঁদছি না, বরং কাল উনি আমায় অকারণে বকেছেন। তুমি তো জানো আমি কারো জোরে কথা বলা সহ্য করতে পারি না। কাল ড্রাইভারের সামনে আমার সাথে জোরে কথা বলেছেন উনি। বোনের কথায় ইনিমা হাসে। বয়স 19-এর গণ্ডিতে, আর এখনও শিশুসুলভ আচরণ করছে রুয়াত। রুয়াতের জায়গায় ইনিমা হলে সহ্য করে নিত, কিন্তু আয়াজ ভুলে বোধহয় রুয়াতের সাথে এমন করে ফেলেছে। রুয়াত সব মুখ বুজে সহ্য করতে পারলেও কারো জোরে কথা বলা সহ্য হয় না তার। এটা খুব ভালো করেই ইনিমা জানে। বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, এখন থেকে সবকিছুর সাথে কারো জোরে কথা বলাটাও সহ্য করে নিতে হবে। তুই কিন্তু এখন আর ছোট নেই, বড় হয়েছিস। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে তোর। আর আয়াজের হয়তো কিছু কারণে মাথা গরম ছিল, তাই এমন করেছে। রুয়াতের কান্না হুট করেই বন্ধ হয়ে যায়। ইনিমা শক্তপোক্ত স্বরের কথায় মাথা নাড়ে। রুয়াতের রুম থেকে বের হয়ে আসে ইনিমা। ভাই সাহেব, আপনি বিয়ের তারিখটা ঠিক করলে আমি খুশি হব। হান্নান মজুমদার আর ফজলুল চৌধুরীকে রুয়াত আর আয়াজের বিয়ে ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। ফজলুল চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগেই আয়াজ বলে ওঠে, আমি রোয়াতের সাথে একটু কথা বলে আসছি। এর আগে কেউ বিয়ের তারিখ ঠিক করবেন না। আয়াজের কথায় সহমত জানান তারা। আয়াজ উঠে রুয়াতের রুমের দিকে যায়। আরহাম হাসছে আনমনে। তার ভাই তার কথাটি মোটেও তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয়নি। একটু আরামসে নড়ে চড়ে বসে সে। রুয়াত ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসে। প্রচুর খারাপ লাগছে তার। হঠাৎ আয়াজ এসে দরজা বন্ধ করে দেয়। এমন সময়ে আয়াজকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে রুয়াত। রাগ করে আছো খুব ভালো করে জানি, আর রাগ করেই যে চোখ মুখের এই অবস্থা বানিয়েছো সেটাও ভালো করে জানা আছে আমার। সোজাসাপটা কথা বলছি, তোমার আর আমার এঙ্গেজমেন্টের সময় আমি তোমার মতামত নেইনি। তখন তুমি আমায় ভালোবাসোনি, তাই খুব ভালো করে জানতাম তুমি প্রথমেই আমাকে রিজেক্ট করে দিতে। তখন সম্পূর্ণ আমার মতামতের এঙ্গেজমেন্ট হয়। আমি বলেছিলাম বিয়ের আগে তোমার মতামত নিব, তুমি অনুমতি দিলেই বিয়ের তারিখ ঠিক করা হবে। তুমি আমায় ভালোবাসো, মুখে প্রকাশ না করলেও কাজকর্মে বুঝেছি। ভালোবাসো না আমায়? রুয়াত একটু পিছিয়ে যায়। তা দেখে আয়াজ বলে, পিছবে না, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, না হয় আমি আসতে বাধ্য হব। পা থেমে যায় রুয়াতের। বিয়েতে রাজি তুমি? রুয়াত গলার স্বর শক্ত করে, না। কথাটি যেন আয়াজের বুকে এসে লাগে। রাগে রুয়াতের সামনে এসে তার হাত চেপে ধরে। সামান্য একটু রেগে কথা বলে এত রাগ হয়েছে তোমার? পরক্ষণেই আয়াজ থামে, শান্ত হয়। রেগে নয়, ভালো করে বোঝাতে হবে। গলার স্বর একটু নরম করে বলে, শুধু রাগটাই দেখেছো প্রেয়সী, আমি যে প্রচণ্ড ভালোবাসি তোমায় সেটা দেখোনি। রাগ করো না, তোমার না বলা শব্দ বাদ দিয়ে হ্যাঁ বলো। আমি সত্যি আর কখনো তোমার সাথে
জোরে জোরে কথা বলবো না, কখনো আমার জানটাকে কষ্ট দিব না। রাজি হয়ে যাও না? আপাত মস্তক চেয়ে আছে রুয়াত। বিয়েতে রাজি করানোর জন্য কত আহাজারি তার এমপি সাহেবের। আয়াজকে অবাক করে দিয়ে রুয়াত জড়িয়ে ধরে তাকে। আমি আগে থেকেই রাজি ছিলাম, শুধু আপনার রাগ ভাঙানোটা দেখতে চেয়েছিলাম। বিয়েতে আমি রাজি রাজি রাজি। আয়াজ হেসে রুয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিয়ের আগে সব ভালোবাসা নয়। রুয়াত লজ্জায় মুখে হাত দিয়ে ফেলে। খুব বড় ভুল করে ফেলেছে সে। আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন এবার। উপস্থিত সবাই আয়াজের মুখপানে তাকায়। ফজলুল চৌধুরী মাথা নেড়ে সম্মতি জানায়। আয়াজের পিছনে রুয়াত দাঁড়িয়ে আছে। আয়াজ সেখান থেকে সরে আসতেই রুয়াতকে দেখেই শাহরিন তার কাছে যায়। খান সাহেব, আপনি যদি আমাকে বিয়ের তারিখ ঠিক করতে বলেন তাহলে আমি বলবো 11 এপ্রিল, মানে পরশুদিন বিয়েটা হোক। আর বিয়ের তারিখ পেছানো হলে আয়োজের সমস্যা হবে, কারণ সামনেই ইলেকশন আর এই মুহূর্তে তার কাজের চাপ খুব বেশি। আপনারা সবাই যদি সম্মতি জানান তাহলে পরশুদিনই বিয়েটা হবে। প্রথমে হান্নান মজুমদার ঠিক মানতে রাজি হলো না, কারণ এত তাড়াহুড়ো করে বিয়ে দিবে, একটু তো সব কিছু গোছানো লাগবে। আর তিনি চান তার একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে, তাই তিনি একটু একটু করে সব কিছু প্রস্তুতি নিচ্ছিলেন। আবার ফজলুল চৌধুরীর কথাও ফেলে দিতে পারেননি। একবার তিনি তার স্ত্রী মেহেরুপার দিকে তাকান। মেহেরুপা মাথা নেড়ে বোঝায় সে রাজি আছেন। কিছু বলার আগে হান্নান মজুমদার গলাটা পরিষ্কার করে নেয়। শান্ত স্বরে বলে, আমি আপনার কথা মেনে নিচ্ছি ভাই সাহেব, আপনি যেটা বলেছেন তাই হোক। আমজাদ সাহেব আর আরহাম একসাথে হেসে দেয়। খুশিতে মেহেরুবার চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক এরকম অনুভূতিটা ইনিমার বিয়ের সময়ও হয়েছিল। মায়া চৌধুরী আয়াজের পাশে দাঁড়ায়, আর তাহার দৃষ্টি রুয়াতের পানে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মনে অসংখ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে। আরহামও এসে আয়াজের পাশে দাঁড়ায়। আয়াজ আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম মুখটা ফিরিয়ে দিয়েছে। তার মায়ের উদ্দেশ্যে বলছে, তোমার ছোট ছেলের বউ আসছে এবার, এখন যদি তোমার ছেলেকে একটু মানুষ করতে পারে আর কি। মায়া চৌধুরী তার বড় ছেলের কথাই হাসলেন। আয়াজ আর চোখে ভাইয়ের দিকে তাকাতেই আরহাম একটা মেকি হাসি দিল। এরপর ভাব দেখিয়ে তার শালিকার কাছে চলে যায়। আরহামকে দেখেই রুয়াত মাথা তুলে তাকায় সেদিকটায়। আরহাম হেসে বলে, কংগ্রাচুলেশন শালিকা। সৌজন্যবোধক হাসে রুয়াত। সবাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে কি করবে। হান্নান মজুমদার তিনি তার সিদ্ধান্ত